মেয়র পদে শপথ অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি এই নির্দেশনা দেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে টানা ৭ম দিনের মতো আন্দোলন করে তার সমর্থকরা। এদিন মৎস্য ভবন, কাকরাইল মোড় সহ কয়েকটি স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। এস.এম. আরিফের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা ৭ম দিনের মতো আন্দোলন করে তার সমর্থকরা। এদিন উচ্চ আদালতের একটি রিটকে কেন্দ্র করে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেয় তারা। অনেকে অবস্থান নেয় কাকরাইল মোড়ে। বিভিন্ন স্লোগানে শপথের দাবি জানান ইশরাকের কর্মীরা। যোগ দেন উত্তর বিএনপির নেতাকর্মীরাও। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটে পড়ে নগরবাসী। তার নগর পিতা হিসাবে, মেয়র হিসাবে তার দায়িত্বভার অবশ্যই বুঝিয়ে দেন। রায় নিয়ে তালবাহানা যারা করছে, আমরা অনতিবিলম্বে এই রায়ের পূর্ণবহাল বাস্তবায়ন দেখতে চাই। সেটাকে অবশ্যই সম্মান করব। পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে আমাদের পক্ষে যেন একটা সঠিক জাজমেন্টটা যেন হয়। শপথ নিয়ে গড়িমসি হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। তো ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে তার রায় তার পক্ষে যাবৎ পর্যন্ত না আসবে এবৎ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই গভর্নমেন্টের যেই ছায়া কোনো দল থাকে, তারা ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে শপথ গ্রহণ করাচ্ছে না। আমরা নগর ভবন যারা করেছি, আজকে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছি। সামনে আমরা ঢাকাবাসী সারা বাংলাদেশে অবস্থান নিব। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই নির্দেশনা দেন। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও বিচারকের শাস্তির দাবিতে করা রিটের শুনানি হয় বুধবারও। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। আইন অনুযায়ী আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনে শপথ হওয়ার কথা। অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ, গুড কজ, এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি। আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারালি রিজেক্ট হবে। গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শিমুল খান, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার নিজের সামাজিক মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, যেহেতু এটা প্রতীয়মান যে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতেও সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট নির্বাচন করবেন, তাহলে পদত্যাগ সঠিক পদক্ষেপ হবে এবং এতে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, এতে সবাই বিস্মিত। সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন যে নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি হচ্ছে। বিষয়গুলো ভালো দৃষ্টান্ত নয়। গত প্রায় 9.5 মাস তারা দায়িত্ব পালন করে চলেছে।
এই সময়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে দাবি করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন তা সিদ্ধান্ত নেবে সরকার। বিএনপি নেতা ইশরাক হোসেনের ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্বের প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ইশরাকের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে নেই। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কিনা সরকারের সিদ্ধান্ত ইসি নয়। এনসিপির দাবি রাজনৈতিক, ইসি কোনো মন্তব্য করবে না। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। তো কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে গত ১৪ মে এই মামলায় স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা জরিমানাও করা হয়। জোবাইদা রহমানকে জরিমানা করা হয় ৩৫ লাখ টাকা। এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমানের সাজা ১ বছরের জন্য স্থগিত করে সরকার। সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ২০০৬ সালে তৎকালীন গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূত রাজধানী মিরপুর ৮ নম্বরে ৭ একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাখাইনে মানবিক সহযোগিতায় জাতিসংঘের করিডোর প্রস্তাবনা নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। রোহিঙ্গা ইস্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি বলেন, ৮ বছর ধরে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে আসুক এটা চায় না সরকার। বিস্তারিত মাহবুব সৈকতের রিপোর্টে। রাখাইন ইস্যু নিয়ে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে অবস্থান করছেন। এ সময় তিনি বলেন, করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি এবং হবেও না। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। সরকারের প্রতি কারো চাপ নেই, এমনকি যুক্তরাষ্ট্রও নেই জানিয়ে তিনি বলেন, সবার একটাই চাওয়া, রোহিঙ্গাদের ফেরত যেতে হবে। আমরা প্রথম থেকেই ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা, প্রত্যাবাসনই এর সমস্যা সমাধান। এই বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। বাংলাদেশ সরকার রাখাইনে মানবিক সহায়তা প্রদান, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ ও অন্তর্ভুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনার স্বার্থে আরাকান বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে
মায়ানমার সরকারও উল্লেখ করেছেন। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হলেও চট্টগ্রাম পোর্ট নিয়ে কারোর সাথে আলোচনা না করায় করিডোর দেওয়ার সমালোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাইফুল হকের লেখা ফ্যাসিবাদ, গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা দেশবাসী জানে না, তাই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি বলেও দাবি করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। প্রচণ্ডভাবে মুহুর্মুহু টেলিফোন জার্মানিকে ফ্যাসিজম তিনটি শক্তি আপনি চট্টগ্রাম পোর্টে যদি দিতে চান কেন দেবেন? সব পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে কথা বললেন না কেন? আপনি 15ই আগস্টে কথা বলতে পারেন, পূজাতে গোলমাল হতে পারে, সেই নিয়ে সব পার্টিকে ডাকতে পারেন। আগরতলায় ওইখানে আমাদের হাই কমিশনে হামলা করেছেন, তার জন্য ডাকতে পারেন, কিন্তু অন পলিটিক্যাল কোয়েশ্চেন উনি একবারও কাউকে ডাকেননি। ফলে সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, নির্বাচন কবে দেবেন, কি কি সমস্যা আছে, কি কি পদ্ধতিতে নির্বাচন দেবেন, সেইটা নিয়ে কারোর সাথে কথাবার্তা বলেননি। 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে জেলে যেতে হবে মালিকদের, এমন হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 5 জুনের পর থেকে প্রতিটি লঞ্চে 4 জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপদ যাত্রা বিষয়ক প্রস্তুতিমূলক সভা করে নৌপরিবহন মন্ত্রণালয়। সভা শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 5 জুন থেকে 4 জন অস্ত্রধারী আনসার থাকবে প্রতিটি লঞ্চে। নৌ পুলিশ এবং কোস্ট গার্ড তারা থাকবে এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে, অস্ত্রধারী আনসার 4 জন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি কঠোর নির্দেশনা দেন তিনি। সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। শ্রমিকদের বেতন না দেয়া 5 জন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো মালিককেই ছাড় দেওয়া হবে না। মালিকদের আমি অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদেরকে জেলে যেতে হবে। এবং আমি এটা ধমকি দিচ্ছি না, ওয়ারেন্ট জারি আছে, আমরা ওয়ারেন্টটা এক্সিকিউট করছি না। আর বিদেশে যাওয়ার কথা কালকে আবার বলেছি, নট এ সিঙ্গেল পার্সন উড লিভ। কয়েকজনকে আমি বলেছি আপনারা ঢাকা শহর ছাড়তে পারবেন না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে বুধবার ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রা সহজ করতে আজ বিক্রি করা হচ্ছে 31 মের ট্রেনের আসন। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারিত রয়েছে 33,315টি। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন দখল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট আমলের নির্বাচনকে বৈধতা দিয়ে নির্বাচন কমিশন নিজেদের বৈধতা হারিয়েছে। বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি ঢাকা মহানগর শাখা।
সমাবেশে এনসিপি নেতারা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক বিএনপি নেতার মেয়রের বৈধতা দিয়ে পতিত শেখ হাসিনার অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছে। আপনারা আপনাদের ভাষাগত চেঞ্জ করুন, রাজনীতির ভাষায় কথা বলুন। ছাত্র জনতারা এখানে আছে, তারা পিএইচডি করে এখানে এসেছে, রাজনীতি আপনাদের থেকে কম বুঝে না। নির্বাচন কমিশনের বর্তমান যে উদ্যোগ, তাতে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে বাংলাদেশের অধিকার, মানুষের ভোটাধিকার আবারও হরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সন্তানদের ফাঁসির কাজটাও দেখতে চাই না, কিছু না। দেশটা আমার, দেশটা আপনার, এই দেশটা কোনো সুবিধাবাদীর না। আমরা এই নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের হয় অবস্থান পরিবর্তন করুন, আর না হয় অবিলম্বে আপনারা পদত্যাগ করুন। বিক্ষোভকে ঘিরে কমিশনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড থাকলেও বেলা 1:30টার দিকে ব্যারিকেড উপেক্ষা করে গেটে অবস্থান নেয় এনসিপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন দখল করেছে এবং ইসিও বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকা তারা পালন করেছে। যারা বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সাইরাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এনসিপি নেতারা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। চামড়ার মান ঠিক রাখা এবং যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে সারা দেশে 30,000 টন লবণ সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে কুরবানি সম্পর্কিত বিষয়াদি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, এসব লবণ দেয়া হবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায়। এবছর যেন কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য সরকার মজুদের উপর জোর দিচ্ছে বলেও জানান তিনি। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় 8 থেকে 10 জন নারী যাত্রীর শ্লীলতাহানিও করা হয়েছে। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর 5টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়। এই ঘটনায় বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বাসের যাত্রীরা বলেন, দেশীয় অস্ত্রের মুখে তাদের সবকিছু লুট করা হয়েছে। টাকা পয়সা ছিনিয়ে নেয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের চোখ মুখ বাঁধা ছিল। পরে ভোরে টাঙ্গাইলে বাসটি রেখে ডাকাত দল পালিয়ে যায়। এদিকে টাঙ্গাইল সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ডিবি ও সদর থানা সহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। আমরা কালকা আব্দুল্লাপুর থেকে রংপুর রওনা দিছি, তার এই মাঝে নরসিংপুর থেকে 2 জন উঠছে, বাইপেল থেকে উঠছে, শ্রীপুর থেকে উঠছে, আর কি এরকম 8-10 জন উঠছিল আমাদের গাড়িতে। আমরা বুঝতে পারি নাই, তখন ভাবছিলাম যে যাত্রী। এই বাসে কতিপয় ডাকাত সদস্য বিভিন্ন স্থান থেকে ওঠার পরে এটা যখন এলেঙ্গা পার হয় সেই সময় ওরা বাসটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। তাদের সাথে ছুরি, চাকু সহ দেশীয় অস্ত্র ছিল। উজানের অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে
প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। টানা বর্ষণের ফলে ইতোমধ্যে মৌলভীবাজার জেলার সকল নদ নদীর দ্রুত বৃদ্ধি পাচ্ছে পানি। আজ জেলার জুড়ি নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া জুড়ি নদীর পানি এভাবে বাড়তে থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দেবে বলে আশঙ্কা স্থানীয়রা। এদিকে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের শ্রীমঙ্গল কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৬৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চা শিল্পে শুল্ক ও করারোপে যেসব অব্যবস্থাপনা রয়েছে তা দূর করে চায়ের উৎপাদন খরচ কমাতে চায় বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম চা দিবস উপলক্ষে আয়োজিত পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। শেখ বশির বলেন, চা বাগান মালিক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলে সামগ্রিকভাবে মিলে উদ্যোগ নিলে চা উৎপাদন ও বাজারজাতকরণ সহজ এবং বিরাজমান সমস্যা দূর করা সম্ভব হবে।